আচ্ছা ঠিক আছে, আমি রেকর্ড শুরু করছি। ওকে, তো প্রথমত আমরা চ্যাপ্টার 8 বি এর আহ, সূত্রগুলা দেখি, যে সূত্রগুলো আমরা ইউজ করব। এই চ্যাপ্টারটা মূলত হচ্ছে কি তোমার বলের সাম্যাবস্থা নিয়ে। ঠিক আছে, বলের সাম্যাবস্থা মানে কি? সাম্যাবস্থা মানে হচ্ছে কি যদি দুইটা বল ক্রিয়া করে এদের লব্ধিটা শূন্য হবে আর কি, আর কিছু না। মনে করো এখানে এক বা একাধিক বল ক্রিয়া করতেছে এবং বল ক্রিয়া করার ফলে যদি লব্ধি দেখা যায় শূন্য, তাহলে এটাকে বলা হয় এই বলদ্বয় মানে পরস্পর সাম্যাবস্থায় আছে। ঠিক আছে, যখন দুই বা ততোধিক বল কোনো বস্তুর উপর কার্যরত হয়ে একে অপরকে নিষ্ক্রিয় করে ফেলে, তখন এই বলা হয় যে এই বলদ্বয় সাম্যাবস্থা সৃষ্টি করছে। এখন দুইটা বল দ্বারা সাম্যাবস্থা কিভাবে সৃষ্টি হতে পারে এটা তোমরা ভালোভাবে বুঝতে পারো, রাইট? এইদিকে একটা ফোর্স যাবে আর এইদিকে একটা ফোর্স যাবে। মনে করো এই এই বিন্দুটা আছে, এই বিন্দুর উপর এইদিকে একটা ফোর্স ক্রিয়া করতেছে আর এইদিকে আরেকটা ফোর্স ক্রিয়া করতেছে। সো এই দুইটা ফোর্স কোন দিকে? পরস্পর বিপরীত দিকে। এবং যদি ফোর্স দুইটা সমান হয় তাহলে এরা পরস্পরকে নিষ্ক্রিয় করে দেয়। নিষ্ক্রিয় করে দেওয়ার ফলে কি হয়? এই বস্তুটা যেখানে আছে সেখানেই থেকে যায়। তখন আমরা কি বলি? তখন বলি যে এই বস্তুর উপর ক্রিয়ারত লব্ধি বল শূন্য। ঠিক একইভাবে চিন্তা করো, এইখানে একটা বস্তু আছে। ঠিক আছে, এই বিন্দুটাতে একটা বস্তু আছে, এই বিন্দুটাতে একটা বস্তু আছে, এখানে তিন দিকে তিনটা বল প্রয়োগ করতেছি। তিন দিকে তিনটা বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটা এই জায়গাতেই থাকে, বস্তুটা যদি কোনো অবস্থান পরিবর্তন না হয়, তাহলে আমরা কি বলতে পারি? যে বস্তুটা লব্ধি শূন্য, মানে বস্তুটা স্থির অবস্থায় আছে, কারণ হচ্ছে কি বলগুলা, যে বল তিনটা কাজ করতেছে ওই বল তিনটার লব্ধি শূন্য। ঠিক আছে, আর তিনটা ফোর্স দিয়ে যদি লব্ধিটা ব্যাখ্যা করতে হয়, ফোর্স যে তিনটা হইতে হবে দুইটা হইতে হবে এরকম কোনো কথা নাই। এক বা এক মানে দুই বা ততোধিক হইতে পারে, সমস্যা নাই। এখানে পাঁচ ছয়টা হইতে পারে, 10টা বল হইতে পারে, কোনো সমস্যা নাই। এক্ষেত্রে কি হবে? যদি মনে করো এখানে পাঁচটা বল আছে, পাঁচটা বল থাকলে তোমার চারটা বলের লব্ধি এইরকম হবে। মনে করো এখানে পাঁচটা বল, রাইট? এক দুই তিন চার, হ্যাঁ, এই চারটা বল। ঠিক আছে, এই চারটা বলের লব্ধি মনে করো হচ্ছে কি তোমার এই বরাবর ক্রিয়া করতেছে, এই বরাবর। তাহলে পঞ্চম বলটা অবশ্যই এই বলের বিপরীতে ক্রিয়া করতে হবে, তাহলেই এই পাঁচটা বলের লব্ধিটা হবে শূন্য। বুঝতে পারছো? এখানে মনে করো চারটা বল আছে, এই চারটা বলের লব্ধি হচ্ছে এইটা, এই ক্রস মানে এরো চিহ্ন দেওয়া এটা। তাহলে পঞ্চম যে বলটা হবে সেটা হবে এইদের লব্ধির বিপরীত। এটাকে বলা হয় বল জোটের সাম্যাবস্থা। ঠিক আছে, এটা তিনটা ইয়ে দিলে খুব ভালো করে বোঝা যায়। মনে করো এখানে তিনটা ফোর্স আছে, তিনটা ফোর্স এই যে পি এবং কিউ, মনে করো আরটা নাই, ফার্স্টে আরটা নাই, মনে করো আরটা নাই, পি কিউ আছে। পি কিউ এর লব্ধিটা কি হবে? পি কিউ এর লব্ধিটা হবে মনে করো এখানে জেড, বা অন্য কিছু নাম দিলাম, এস নাম দিলাম। পি কিউ এর লব্ধিটা মনে করো এস। ঠিক আছে, পি কিউ এর লব্ধি এস। তাহলে তৃতীয় যে ফোর্সটা, এখানে তৃতীয় যে ফোর্সটা কি? এই আরটা কি এস এর বিপরীতে আছে না? তার মানে আমরা বুঝতে পারি যে এই পি কিউ আর এই তিনটা বল সাম্যাবস্থায় আছে, এই তিনটা বলের লব্ধি শূন্য হবে। ঠিক আছে, মানে যে কোনো দুইটা বলের লব্ধি তৃতীয় বলের বিপরীত। ঠিক আছে, এখন ঠিক একইভাবে অন্যভাবে চিন্তা করতে পারো, এই জিনিসটা কিন্তু আমাদের ম্যাথে কাজে লাগবে। মনে করো এখানে আর এবং কিউ বলটা আছে, আর কিউ বলের লব্ধি কি হবে? আর কিউ বলের লব্ধি মনে করো এইদিকে, তাহলে পি বলটা কি? এই আর কিউ বলের বিপরীত। ঠিক আছে, এটা ডিরেকশন বিপরীত কিন্তু মানটা এই আর এই লব্ধির সমান হবে। সো যদি কখনো বলা হয় তোমাকে এই এই তিনটা বল সাম্যাবস্থায় আছে, মনে করো পি কিউ আর সাম্যাবস্থায় আছে, তাহলে তুমি বুঝে নিবা যে পি এবং কিউ এর যে লব্ধি সেটা আর এর সমান। যদি বলা হয় ঠিক 22% এইভাবে বলা যায় কিউ এবং আর এর লব্ধি পি এর সমান। অন্যভাবে বলা যায় পি এবং আর এর লব্ধি কিউ এর সমান। বুঝতে পারছো? এই জিনিসটা কিন্তু আমরা ম্যাথে কাজে লাগাবো। তো এইটা গেল তো বলের সাম্যাবস্থার ধারণা। এখন আমরা এই বলের সাম্যাবস্থার ত্রিভুজ সূত্রটা শিখব। ঠিক আছে, সাম্যাবস্থার ত্রিভুজ সূত্র, এটার বিপরীত সূত্র আছে আবার। এই জাস্ট মানে মেইন উপপাদ্যটা আছে, আমি জাস্ট মেইন উপপাদ্যটা দেখাচ্ছি, বিপরীতটা তোমরা নিজেরা দেখবা বই থেকে। বলের ত্রিভুজ সূত্রটি লিখো এবং তা প্রমাণ করো। বলের ত্রিভুজ সূত্রটার আগে আমরা বিবৃতিটা পড়ি। সেটা বলছে কোনো বিন্দুতে ক্রিয়ারত তিনটি বলের মান ও দিক যদি একই ক্রমে গৃহীত একটি ত্রিভুজের তিনটি বাহু দ্বারা সূচিত করা যায় তবে বলগুলো সাম্যাবস্থায় থাকবে। বলতেছে কোনো বিন্দুতে, মনে করো এই যে কোনো একটা বিন্দু, এই বিন্দুতে যে তিনটা বল ক্রিয়ারত আছে, এই তিনটা বলকে যদি একটা ত্রিভুজের তিনটা বাহু দ্বারা সূচিত করা যায় একই ক্রমে সূচিত করা যায়, তাহলে বলগুলা সাম্যাবস্থায় থাকবে। মনে করো এখানে পি কিউ আর বল আছে, এদেরকে আমরা কি করব? একটা ত্রিভুজের মধ্যে প্রকাশ করব। কেমনে প্রকাশ করা যায়? এটা কিন্তু এই চ্যাপ্টার 8 আমরা একটু ধারণা দিছিলাম, যে একটা ত্রিভুজ থেকে তিনটা ফোর্স আঁকছিলাম।
বলা ছিল না এরকম যে একটা ত্রিভুজের তিন বাহুর সমান্তরালে তিনটা বল ক্রিয়া করতেছে, এরকম ম্যাথ ছিল তো। সো আমরা কিভাবে ফোর্সটা বের করে আনছিলাম দেখছো তো চ্যাপ্টার 8A তে। তো এখানে বলতেছে এই বিন্দুতে অ বিন্দুতে তিনটা ফোর্স পি কিউ আর কাজ করতেছে। এখন আমরা এই তিনটা ফোর্সকে একটা ত্রিভুজের তিন বাহু দ্বারা সূচিত করব, ঠিক আছে, এই এবিসি ত্রিভুজ দ্বারা। তাহলে বিসি বাহু বরাবর কোনটা কাজ করবে? দেখো বিসি এবং পি এর দিক কিন্তু একই দিকে, তো বিসি বাহু বরাবর পি কাজ করবে। এবং সিএ বাহু বরাবর কোনটা কাজ করবে? দেখো সিএ এবং এই কিউটা কিন্তু একই দিকে না, সিএ এবং কিউ এর দিকটাও একই দিকে, সো সিএ বরাবর কিউটা কাজ করবে। এবং এবি বরাবর কোনটা কাজ করবে বলো তো? এবি বরাবর এটা একটু বুঝতে মানে ঝামেলা হইতে পারে, যেমন ধরো এইটা তো একটু নিচের দিকে, কিন্তু নিচের দিকে হইলেও দেখো এই বাহু এবং এই এই বলটা, আর বলটা এবং এবি বলটা মানে এবি বাহুটা পরস্পর সমান্তরাল না? এই আরটা আর এই এবিটা পরস্পর সমান্তরাল, তো সো আমরা বলতে পারি যে আর বলটা কোন বাহু বরাবর কাজ করতেছে? এবি বাহু বরাবর কাজ করতেছে। তো এদের ডিরেকশন দেখো, এবি সিএ, সরি বিসি সিএ এবি, তার মানে দেখো বল তিনটাকে একটা ত্রিভুজের একই ক্রমে সূচিত করা গেছে না? এবং তোমরা ভেক্টরের ক্ষেত্রে ভেক্টরেও এটা পড়ে আসছো, যদি তোমাদের একটা তিনটা ভেক্টরকে যদি একটা ত্রিভুজে একই ক্রমে সূচিত করা হয় তাহলে ওই ভেক্টর তিনটার সমষ্টি 0। এটা তোমরা ভেক্টরের পড়ে আসছো, ঠিক আছে। সো এই জিনিসটাই আবার বলের ত্রিভুজ সূত্র দিয়ে আলাদা করে দেখাইছে। সো এটার প্রুফটা একটু দেখে ফেলি। ভেক্টর দিয়ে প্রুফটা প্রমাণ করছে। ভেক্টর ভেক্টরের ত্রিভুজ বিধি তো তোমরা জানো। ও বিন্দুতে ও এক্স ওয়াই ও ওয়াই ও জেড বরাবর যথাক্রমে পি কিউ আর বল তিনটি ক্রিয়াশীল। বল তিনটি এবিসি ত্রিভুজের যথাক্রমে বিসি সিএ এবং এবি বাহু দ্বারা মানে ও দিকে একই ক্রমে সূচিত করা যায়। তবে প্রমাণ করতে হবে যে বল তিনটি সাম্যাবস্থায় থাকবে। বল তিনটি সাম্যাবস্থায় থাকা মানে কি? এদের লব্ধিটা 0 হবে, ঠিক আছে। তো ত্রিভুজ এবিসিএ ভেক্টর যুগের ত্রিভুজ বিধি অনুসারে, আমরা ভেক্টর যুগের ত্রিভুজ বিধি কি জানি? যে তোমার এইদিকে যদি বিসি প্লাস সিএ ইজিক্যাল টু এসি, কিভাবে? ভেক্টর যুগের ত্রিভুজ বিধিটা যদি মনে করাই, আমি তোমাদের 9-10 এর হাইয়ার ম্যাথে ছিল ভেক্টর, ওইখানে ছিল এরকম। যদি তোমার একটা ভেক্টরের পাদবিন্দুতে মানে শেষ বিন্দুতে অন্য একটা ভেক্টরের পাদবিন্দু থাকে, তাহলে এদের সমষ্টি হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু এবং শেষ ভেক্টরের মানে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু, মানে এইরকম আর কি, ঠিক আছে। সো এখান থেকে দেখা যায় বিসি প্লাস দুইভাবে লিখতে পারো, বিসি প্লাস সিএ ইজিক্যাল টু এবিও লিখতে পারো, আবার এবি প্লাস বিসি ইজিক্যাল টু এসি এইটাও লিখতে পারো, সমস্যা নাই। ভেক্টর যুগের ত্রিভুজ বিধি অনুসারে লিখতে পারছো এবি প্লাস বিসি ইজিক্যাল টু এসি, ঠিক আছে। প্রথম দুইটা একই ডিরেকশনে যাবে, এবি বিসি। পরেরটা কি হবে? পরেরটা হবে এসি, ঠিক আছে। সিএ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা যেহেতু ইকুয়ালস টু দিছি ডান পাশে, এই জন্য এসি হবে। ওকে, এটা ত্রিভুজ বিধির সাথে একটু মিলাইলে তোমরা বুঝতে পারবা। এখন আমরা কি করছি? উভয় পাশে সিএ যোগ করছি, উভয় পাশে সিএ ভেক্টরটা যোগ করছি, এই পাশে সিএ এই পাশে সিএ। দেখো এইটা করার ফলে কি হয়েছে? এসি এবং সিএ যেহেতু পরস্পর বিপরীত, সো এদের যোগফলটা কত হবে? 0 হবে। সো আলটিমেটলি দাঁড়াইলো এবি প্লাস বিসি প্লাস সিএ ইজিক্যাল টু 0। এবং এবি দ্বারা প্রকাশ করা যায় তোমার আর কে, বিসি দ্বারা পি কে, এবং সিএ দ্বারা কিউ ভেক্টরকে প্রকাশ করা হয়েছে, কিউব বলকে প্রকাশ করা হয়েছে আগে। সো আর প্লাস পি প্লাস কিউ ইজিক্যাল টু 0, দ্যাট মিন্স পি প্লাস কিউ প্লাস আর ইজিক্যাল টু 0, অর্থাৎ বলত্রয় সাম্যাবস্থায় আছে, ঠিক আছে। সো এটার বিপরীত ভেক্টর মানে বিপরীত উপপাদ্যটা হচ্ছে এরকম, যদি তিনটা বল সাম্যাবস্থায় থাকে তাহলে মানে তাদের দ্বারা একটা ত্রিভুজের তিন বাহু দ্বারা মানে তাদেরকে একই ক্রমে সূচিত করা যাবে। এই এই উপপাদ্যটার উল্টা উপপাদ্যটা হচ্ছে বিপরীত উপপাদ্য, ঠিক আছে। ওকে, এখন যাই আরো কিছু ছোটখাটো সূত্র আছে, এগুলা আমি ম্যাথ করানোর সময় দেখাইবো, যেগুলো আমাদের কাজে লাগবে। লামির উপপাদ্যটা একটু দেখি। হ্যাঁ, লামির উপপাদ্যটা খুব ইম্পর্টেন্ট। লামির উপপাদ্য আসলে এখানে লামির উপপাদ্য দিয়ে নাম দেওয়া হয়েছে, কিন্তু আমরা মেবি চ্যাপ্টার 8A তে এই 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 সূত্রের টাইপের ম্যাথ করে আসছি। যেমন ধরা দেখাই আমি, আমরা একটা সূত্র শিখছিলাম যে বলের সাইন সূত্র। এটা বলের সাইন সূত্রের এক্সাক্ট না, বাট কিছুটা মিল আছে। দেখাচ্ছি কিভাবে মিল আছে। বলের সাইন সূত্রের সাথে এটার মিল আছে, তোমরা দেখলেই বুঝতে পারবা। লামির উপপাদ্যটা কি বলতেছে সেটা একটু পড়ে ফেলি।
ভিন্ন ভিন্ন রেখা বরাবর কার্যরত তিনটি সমবিন্দু সমতলীয় বল সাম্যাবস্থায় থাকলে তাদের প্রতিটি বলের মান অপর দুইটি বলের অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। আচ্ছা, সাইনের সূত্রতে কিন্তু বলে নাই যে বলগুলা সাম্যাবস্থায় থাকতে হবে, এই শর্তটা দেয় নাই। ঠিক আছে, এতে যে বলের সাইন সূত্রটা পড়ছিলাম ওইখানে বলে নাই যে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হলে বল তিনটাকে সাম্যাবস্থায় হইতে হবে বা বল দুইটাকে সাম্যাবস্থায় হইতে হবে, এরকম কোনো কথা নাই। কিন্তু এইখানে এই লামির উপপাদ্যটা কার্যকর হবে যখন এই একটা বিন্দু, মনে করো অ বিন্দু, এবং বলগুলা সমতলীয় হইতে হবে। সমতলীয় মানে কি, তিনটা বল একই তলে অবস্থান করতে হবে। ঠিক আছে, তল মানে তো বুঝো আশা করি, একই তলে অবস্থান করতে পারে, ভিন্ন ভিন্ন তলে অবস্থান করলে হবে না। সো এই তিনটা সমবিন্দু মানে এই একই বিন্দু দিয়ে তারা তিনটা বল কাজ করতেছে, পি কিউ আর, এবং এরা যদি সাম্যাবস্থা মানে সাম্যাবস্থায় থাকে তাহলে তাদের প্রতিটি বলের মান, মনে করো এরা সাম্যাবস্থায় আছে, মানে লামির উপপাদ্যের শর্তই হচ্ছে যে বল তিনটাকে সাম্যাবস্থায় থাকতে হবে। মানে এই বলের একটা প্রতিটি বলের মান, মনে করো পি বলের মানটা হবে কার সমানুপাতিক, অপর দুইটি বলের অন্তর্গত সাইনের সমানুপাতিক। অপর দুইটা বল কে কে, আর এবং কিউ। আর এবং কিউ এর অন্তর্গত কোণ কত, আলফা। এই সাইন আলফা এর সাইনের সমানুপাতিক, মানে সাইন আলফা এর সমানুপাতিক, অর্থাৎ পি ইজ প্রপোর্শনাল টু সাইন আলফা। তো এখান থেকে আমি লিখতে পারি না পি বাই সাইন আলফা ইজিক্যাল টু কে, লেখা যায় না? পি বাই সাইন আলফা ইজিক্যাল টু কে, আমরা জানি সমানুপাতিক কোনো কিছু উঠাইতে হলে একটা ধ্রুবক আনা লাগে, লেখা যায় তো পি বাই সাইন আলফা ইজিক্যাল টু কে। তো ঠিক একইভাবে কিউ ইজিক্যাল টু লেখা যাবে, কিউ ইজিক্যাল টু লেখা যাবে তার অপর দুইটা বলের অন্তর্গত কোণ কি, কিউ যদি থাকে তাহলে অপর দুইটা বল হইলো পি এবং আর। পি এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে কি তোমার এইটা বিটা। সো এটা হবে তোমার কিউ বাই সাইন বিটা, দ্যাট মিন্স আবার কিউ বাই সাইন বিটা ইজিক্যাল টু কে, দ্যাট মিন্স পি বাই সাইন আলফা ইজিক্যাল টু কিউ বাই সাইন বিটা। এটা বলা যায় না? আমাকে এইটাই প্রমাণ করতে হবে। ঠিক আছে, এখন আমরা প্রমাণে যাই। প্রমাণে কি বলতেছে, মনে করি ও বিন্দুতে ও এক্স ওয়াই এবং ও জেড বরাবর ক্রিয়ারত তিনটা বল, ও এক্স বরাবর কাজ করতেছে পি, ও ওয়াই বরাবর কিউ এবং ও জেড বরাবর আর, এবং এটা বলেই দিছে এরা সাম্যাবস্থায় আছে। ঠিক আছে, অর্থাৎ পি প্লাস কিউ ইজিক্যাল টু আর। এটা আমাদের আর প্রমাণ করতে হবে না, এটা আমরা অলরেডি জানি, বলেই দিছে। তো আমাকে প্রমাণ করতে হবে এটা পি বাই সাইন ওয়াই ও জেড। পি বাই সাইন ওয়াই ও জেড মানে কি দেখো তো, ওয়াই ও জেড। এই ওয়াই ও জেড এই কোণটা কার অন্তর্গত কোণ, এই কোণটা হচ্ছে কি তোমার কিউ এবং আর এর অন্তর্গত কোণ। এবং প্রশ্নতে এটাই বলছে যে প্রতিটা বলের অনুপাত, প্রতিটা বলের মান তার অপর দুইটা বলের অন্তর্গত সাইনের সমানুপাতিক। সো পি বাই সাইন ওয়াই ও জেড, আর কিউ বাই সাইন জেড ও এক্স, আর বাই সাইন এক্স ও ওয়াই। সো এই এক্স ও ওয়াই জেড ও এক্স এগুলা বলতে অসুবিধা হবে, এই জন্য পাশেই আমি ধরে নিলাম ওয়াই ও জেড মানে আলফা, জেড ও এক্স মানে বিটা, এবং এক্স ও ওয়াই মানে গামা। এটা আমি লিখে দিলাম। ঠিক আছে, এটা করলে আর কি সুবিধা হবে বলতে। সো যেহেতু বলত্র সাম্যাবস্থায় আছে, সো এটা তো প্রশ্ন মতেই দেয়া আছে পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু 0। সো আমরা কি করলাম, তারপরে আর দিয়ে সব মানে ডান পক্ষ এবং বাম পক্ষ দুইটাকেই ক্রস গুণন করলাম, আর ক্রস পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু আর ক্রস 0। সো আর ক্রস 0 তো 0ই হবে। তো দ্যাট মিন্স এখানে দাঁড়াইলো আর ক্রস, মানে এই তিনটাকে যেহেতু ভেক্টর গুণন করতে হবে, তার মানে তিনটাকে আলাদা আলাদাই ভেক্টর গুণন করতে হবে আর দিয়ে। দ্যাট মিন্স এটা দাঁড়াবে আর ক্রস পি প্লাস আর ক্রস কিউ প্লাস আর ক্রস আর। এখন দেখো আর ক্রস আর মানে কি, আমরা জানি এ বি, এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা। সো এখানে আর ক্রস আর মানে হবে আর ইনটু সাইন থিটা। থিটাটা হচ্ছে যে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। যেহেতু আর এবং আর এর মধ্যবর্তী কোণ কত, 0। সো এখানে সাইন 0, এখানে আর ক্রস আর একটা হবে 0। ঠিক আছে, আবার ভেক্টরের আরেকটা ধর্ম জানি, আর ক্রস কিউ ইকুয়াল টু মাইনাস কিউ ক্রস আর। সো এখান থেকে আমরা লিখতে পারি এটাকে আর ক্রস কিউ ইকুয়াল টু মাইনাস কিউ ক্রস আর, আর মাইনাস কিউ ক্রস আরটাকে ডান পাশে নিলে এটা প্লাস কিউ ক্রস আর হয়ে যাবে। ঠিক আছে, এখানে দুইটা লাইন স্কিপ করা আছে, পাশেই সাইড নোট দিয়ে দিছি আমি। এখন হচ্ছে কি ভেক্টর গুণন। আর ক্রস পি এর সূত্র জানি, আর পি সাইন, সাইন কত হবে তাদের মধ্যবর্তী কোণ, আর এবং পি এর মধ্যবর্তী কোণ দেখো কত, আর এবং পি এর মধ্যবর্তী কোণ এই দেখো জেড ও এক্স। অথবা তোমরা এটাকে চাইলে ওই বিটাটাও লিখতে পারো, আর পি সাইন বিটাও লিখতে পারো। আর এই যে এখানে ইটা চিহ্নটা দেখতেছো, ইটা চিহ্ন হচ্ছে তোমার একক ভেক্টর। ঠিক আছে, ওই ভেক্টর, একক ভেক্টর, এটা দিলেও চলে না দিলেও চলে। কিউ ক্রস আর মানে হচ্ছে কি তোমার কিউ আর সাইন, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত, সাইন ওয়াই ও জেড। ওয়াই ও জেড মানে হচ্ছে কি তোমার আলফা। সো এখান থেকে লিখতে পারো এন এন তো কাটা যাবে এবং আর আর কাটা যাবে, আর আর কাটা যাবে, এখানে দাঁড়াবে পি বাই সাইন ওয়াই ও জেড ইজ ইকুয়াল টু কিউ বাই
সাইন জেড ও এক্স। দেখছো সাইড চেঞ্জ করছি জাস্ট, এইটাই একটা পার্ট আমার প্রমাণ হয়ে গেছে। অনুরূপভাবে প্রমাণ করা যায় কিউ বাই সাইন জেড ও এক্স ইজ ইকুয়াল টু আর বাই সাইন এক্স ওয়াই, এটা আর দেখাইলাম না। ঠিক আছে, সো এই তিনটাকে একসাথে করে লেখা যায় পি বাই সাইন ওয়াই ও জেড ইকুয়ালস টু কিউ বাই সাইন জেড ও এক্স ইজ ইকুয়াল টু আর বাই সাইন এক্স ওয়াই, অর্থাৎ পি বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু কিউ বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু আর বাই সাইন গামা। এখন সহজ কথায় সূত্রের প্রমাণ টমান যদি নাও মনে থাকে কোনো সমস্যা নেই, সহজ কথায় আমাকে তিনটা ফোর্স দেওয়া থাকবে, তিনটা ফোর্সের মধ্যবর্তী কোণ যে কোনো দুইটা দিলেই চলে, 3 নাম্বারটা না দিলে 3 নাম্বারটা আমরা বের করে ফেলতে পারি। মনে করো তো এখানে দুইটা বল দেওয়া আছে, তিনটা বল দেওয়া আছে, এই তিন বাহু বরাবর ক্রিয়া করতেছে এবং এদের মধ্যবর্তী কোণগুলো দেওয়া আছে, তাহলে আমরা সহজেই আহ, তোমার এই লামির উপপাদ্যটা অ্যাপ্লাই করে ম্যাথ করে ফেলতে পারবো। এবং বলে দেওয়া লাগবে যে এই তিনটা বল সাম্যাবস্থায় আছে, এটা কিন্তু বলে দিতে হবে, নাইলে লামির উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, এটা বলার দরকার আছে যে এই তিনটা বল এখানে সাম্যাবস্থায় আছে। ঠিক আছে, সাম্যাবস্থায় থাকলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। পি পি থাকবে উপরে, যদি থাকে তাহলে এর নিচে কি থাকতে হবে, সাইন অন্য দুইটা বলের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, কিউ যদি থাকে কিউ ডিভাইডেড বাই সাইন অন্য দুইটা বল, কিউ বাদে অন্য যে দুইটা বল আছে এদের মধ্যবর্তী কোণটা। ঠিক আছে, এইটা এইভাবে সহজে মনে রাখতে পারো। এটা হচ্ছে লামির উপপাদ্য। লামির উপপাদ্যের বিপরীত উপপাদ্য আছে যেটা বলতেছে যে এইরকম যদি হয়, মানে কি বলবো, হ্যাঁ, যদি পি বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু কিউ বাই সাইন বিটা ইকুয়াল টু আর বাই সাইন গামা হয়, তাহলে দেখাও যে এই বলগুলা সাম্যাবস্থায় থাকবে। এখানে যেহেতু আগে বলে দিচ্ছি সাম্যাবস্থায় থাকলে এটা দেখাও, আর বিপরীত উপপাদ্যটা হচ্ছে এই যে এইভাবে থাকলে দেখাও যে এই বলগুলা সাম্যাবস্থায় থাকবে। জাস্ট উল্টাটা লামির উপপাদ্যের বিপরীত উপপাদ্য যেটা, এটা একটু বই থেকে দেখে নিবা। ওকে, আচ্ছা, এই ছিল মোটামুটি এই চ্যাপ্টারের সূত্র। আর বেশি সূত্র লাগবে না, আর এক্সট্রা যে যা যা দেওয়া আছে ওগুলো একটু রিডিং পড়ে নিবা, এমসিকিউ এর জন্য আসলে আসতে পারে। আর উদাহরণের ক্ষেত্রে বলি, এই চ্যাপ্টারের উদাহরণগুলো খুব ইম্পর্ট্যান্ট। উদাহরণ বিশেষ করে যেগুলা বোর্ডে আসছে, দেখো উদাহরণগুলো অনেকগুলো আছে, দেখবা বোর্ডে অনেকবার আসছে। এখানে 5 থেকে উদাহরণ 8 পর্যন্ত সবগুলাই বোর্ডে আসছে আমার বইয়ের, পুরানা বইয়ের। তোমাদের বইও লেখা থাকবে, সালগুলা লেখা থাকার কথা। যেগুলা সাল লেখা আছে ওইগুলো একটাও মিস দিবা না, এক্সাম্পল গুলা ভালোভাবে করবা। আর এক্সাম্পল যদি না বুঝো কোনো লাইন তাহলে আমাকে বলবা। আমি যেহেতু চ্যাপ্টারের ম্যাথ করাবো এই জন্য আর এক্সাম্পল গুলো দেখাচ্ছি না, কিন্তু এই চ্যাপ্টারের এক্সাম্পল গুলো আমি একটু জোর দিয়ে বলবো, এগুলো একটু দেখবা, কারণ এগুলো ইম্পর্টেন্ট ম্যাথ, এগুলো পরীক্ষায় আসার মতো ম্যাথ। ঠিক আছে, এবং এই চ্যাপ্টার 8টা পড়তে গেলে তোমাদের আগে যে জ্যামিতি শিখছো 9-10 এর উপপাদ্য সম্পাদ্য, এগুলার বেশ ভালো প্রয়োগ পাবা। ঠিক আছে, আমরা যখন জ্যামিতি পড়তাম তখন বারবার মনে হইতো যে কেন উপপাদ্যগুলো শিখতেছি, এগুলার কি কাজ, বারবার মুখস্থ করে আসতাম। কিন্তু এখন বুঝা যাবে যে ওইগুলার প্রুফ লাগবে না, কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে এই জ্যামিতিগুলো ইউজ করব। বিশেষ করে ওই অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, এগুলো মনে আছে তো, চ্যাপ্টার 8A তে কিন্তু এগুলো সবগুলো সংজ্ঞা শিখছো। অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, এগুলা কি, এগুলা সংজ্ঞা শিখছো। মধ্যমা, সো এগুলা একটু কাজ আসবে এই চ্যাপ্টারের সেকেন্ড পোরশন থেকে। আজকে যেগুলো পড়বো এগুলো আছে আমাদের নরমাল যে সূত্র শিখা আছে, ওই সূত্র দিয়ে চালিয়ে দিতে পারবো। আমাদের ভেক্টরের যে সূত্র জানি বা কি বলবো বলবিদ্যার যে সূত্রগুলো জানি ওইগুলো দিয়ে কাজে কাজে কাজ চালিয়ে দিতে পারবো। ঠিক আছে, নেক্সট দিন থেকে আমাদের একটু ভালোভাবে জ্যামিতি টামিতি এগুলো একটু ইউজ করা লাগবে। সো আর এক্সাম্পল এক্সাম্পল আর আমি দেখাচ্ছি না, তোমরা বইয়ের এক্সাম্পল গুলো দেখবা, আর যদি বুঝো না তাহলে আমাকে বইলো কোন লাইন বুঝো নাই আমি বুঝাই দিব গ্রুপে। ঠিক আছে, চ্যাপ্টার শুরু করি। ফার্স্টের একটা সহজ ম্যাথ, প্রথম দিকের ম্যাথগুলো সহজ, এগুলা বোর্ডে আসে নাই, তারপরেও দুই একটা দেখাইলাম ফার্স্টের দিকের ম্যাথ যেহেতু, এই জন্য আর কি। এখানে দেওয়া আছে 1, 1 ও √2 মানের তিনটা বল একটি বস্তুর উপর যথাক্রমে s, t এবং u বরাবর ক্রিয়া করতেছে। s বরাবর 1, t বরাবর 1 এবং u বরাবর √2, তিনটা বল ক্রিয়া করতেছে এবং এরা ভারসাম্য রাখতেছে। ঠিক আছে, বরাবর ক্রিয়া করে ভারসাম্য রাখে, তার মানে বলেই দিছে এই তিনটা বল সাম্যাবস্থায় আছে। ভারসাম্য রাখা আর সাম্যাবস্থায় থাকা একই কথা। প্রশ্ন বলতেছে s, t এবং t এবং u এর মধ্যবর্তী কোণগুলা বের করো। আমাকে এই এই কোণটা বের করতে হবে, আর টি ইউ মানে এই কোণটা বের করতে হবে, এই দুইটা কোণ বের করতে বলতেছে। ঠিক আছে, তো প্রথমেই আমি চ্যাপ্টারের শুরুতেই বলছিলাম যে এটা লামির উপপাদ্য ইউজ করা যাবে, যেহেতু বলে দিছে এরা সাম্যাবস্থায় আছে, কিন্তু লামির উপপাদ্যের চেয়ে আহ, আরো সহজ উপায় আছে। আমরা যে সামান্তরিক সূত্র জানি, এই সামান্তরিক সূত্র দিয়েও করতে পারবো।
ঠিক আছে, সামান্তরিক সূত্র কেমনে ইউজ করব? আমি ফার্স্টে বলছিলাম না যে দুইটা বল যদি থাকে, মনে করো তিনটা বল যদি সাম্যাবস্থায় থাকে, বলে দিয়ে যদি তিনটা বল সাম্যাবস্থায় আছে, তাহলে বুঝে নিবা যে এই দুইটা বলের লব্ধি, এই দুইটা বলের লব্ধি হবে তোমার তৃতীয় বলের সমান। ওকে, এই এস এবং টি এর লব্ধিটা হবে এই ইউ এর সমান। বুঝে গেছে? তাহলে তাহলে আমরা ফার্স্টে ধরি এস এবং টি, যেহেতু আমার এস এবং টি এর মধ্যবর্তী কোণ বের করতে হচ্ছে, এই জন্য আমি ফার্স্টে ধরলাম যে এস ও টি এর 1 একক বলদ্বয়ের অন্তর্গত কোণ হচ্ছে তোমার এস ও টি। তাহলে বলে সামান্তরিক সূত্র অনুযায়ী লব্ধি স্কয়ার ইজ ইকুয়াল টু বল স্কয়ার, মানে তোমরা জানো পি এবং কিউ যদি ক্রিয়া করে, পি কিউ এর লব্ধিটা হচ্ছে যদি আর হয় তাহলে আমরা জানি আর স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। আলফাটা হচ্ছে কি তোমার এই দুইটা বলের মধ্যবর্তী কোণ। সো এস এবং টি এর মান যেহেতু দেওয়া আছে, আমি ডিরেক্ট মানগুলা বসাই দিছি, যেহেতু তোমাদের এগুলা পরিচিত আছে আগে থেকে। তো 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার হবে তোমার 2, আর এখানে √2 স্কয়ার হবে 2, 2 কাটা যাবে, ডান পাশে হয়ে যাবে 0। দ্যাট মিন্স এখানে দাঁড়াবে 2 ইনটু cos SOT is equal to 0। দ্যাট মিন্স cos SOT is equal to 0, এবং cos কত এর ভ্যালু 0? cos 90 ডিগ্রি ভ্যালু 0, অর্থাৎ SOT এর হচ্ছে কি তোমার এই যে SOT কোণটার ভ্যালু কত পাইলাম? 90 ডিগ্রি। আমার চিত্র আঁকতে তার মানে একটু ভুল হয়েছে, কারণ আমি তো আগে থেকে জানতাম না যে চিত্রটা 90 ডিগ্রি হবে, তাইলে এইভাবে উপরে আঁকতাম। ঠিক আছে, সো SOT এর অন্তর্ভুক্ত কোণ কত? 90 ডিগ্রি। ওকে, এখন টি এবং ইউ বরাবর যদি তুমি বল বের করতে চাও, তাহলে কি করতে হবে? টি এবং ইউ, তাহলে √2 এবং 1, √2 এবং 1 এর লব্ধিটা কার সমান হবে? এই এস এর সমান হবে। ঠিক আছে, যেহেতু বল তিনটে সাম্যাবস্থায় আছে, এটা এই জন্য এই বৈশিষ্ট্যটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে টি এবং ইউ বরাবর 1 এবং √2 বলের অন্তর্গত কোণ যদি হয় ইউ ও টি, তাহলে আমরা জানি লব্ধি স্কয়ার ইজ ইকুয়াল টু তোমার এইরকম সূত্র জানো, 1 স্কয়ার প্লাস √2 হোল স্কয়ার প্লাস 2 ইনটু 1 √2 cos UOT। cos UOT ইজ ইকুয়াল আসবে তোমার -2/2√2। ক্যালকুলেশনটা করে দেখো একটু, -2/2√2 আসে, এবং যেটা হচ্ছে তোমার -1/√2। cos -1/√2 এর ভ্যালু হচ্ছে তোমার 135 ডিগ্রি। ঠিক আছে, এটা ক্যালকুলেটরে দেখতে পারো, মাইনাস cos ইনভার্স 1/√2 দিলে 135 ডিগ্রি আসবে। তাহলে এই ইউ এবং টি এর মধ্যবর্তী কোণ কত পাইলাম? 135 ডিগ্রি। আমার দুইটা আনসার শেষ। ওকে, আর সেকেন্ড ম্যাথটা হচ্ছে কি তোমার কি টাইপের দুইটা ম্যাথ দেওয়া আছে, বলা আছে যে এই 4:7:11 অনুপাতের তিনটি বল কোনো একটি বিন্দুতে ক্রিয়া করে, বল তিনটি কি সাম্যাবস্থায় থাকবে? এই টাইপের ম্যাথগুলো এমসিকিউ আসবে আর কি। দেখো এই তিনটা বল দেওয়া আছে, তিনটা বলের অনুপাত দেওয়া আছে 4:7:11। এই অনুপাতে তিনটা বল কোনো একটা বিন্দুতে ক্রিয়া করে, এখন বলতেছে বল তিনটা কি সাম্যাবস্থায় থাকবে। এখন আমরা জানি বল তিনটা যদি সাম্যাবস্থায় থাকে, আমরা প্রথম সূত্রটা শিখছি, বল যদি তিনটা সাম্যাবস্থায় থাকে তাহলে তাদের দ্বারা একটা ত্রিভুজকে আমরা প্রকাশ করতে পারবো, তাদেরকে একটা ত্রিভুজে একই ক্রমে প্রকাশ করতে পারবো, রাইট? এটাই তো ফার্স্টে শিখছিলাম আমরা। প্রথম প্রমাণটা এরকম ছিল, যদি তিনটা বল মানে কি বলে সাম্যাবস্থায় থাকে, তাহলে আমরা তাদেরকে একটা ত্রিভুজের তিন বাহু বরাবর এইভাবে সূচিত করতে পারবো। আমরা ধরলাম বল তিনটা হচ্ছে কি তোমার 4k 7k এবং 11k। তাহলে 4k প্লাস 7k ইকুয়াল কি দাঁড়ায়? 11k দাঁড়ায়। দেখো 4 এবং 7 ইকুয়াল টু 11। প্রথম মানে তাহলে বাহু, তিনটা বাহু ধরো, এটা হচ্ছে 4k, 4, এটা ধরো 7 আর একটা 11। এইভাবে কি কোনো ত্রিভুজ গঠিত হওয়া সম্ভব? সম্ভব না। কারণ হচ্ছে কি আমাদের একটা উপপাদ্য শিখছি, একটা উপপাদ্য এরকম ছিল যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর চেয়ে বড় হইতে হয়। ঠিক আছে, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এবং এটা যদি সি হয়, তাহলে এটা ত্রিভুজ হওয়ার শর্তটাই ছিল এরকম, এ প্লাস বি অবশ্যই তোমাকে সি এর চেয়ে বড় হইতে হবে। যদি এ প্লাস বি সি এর সমান হয়ে যায়, তাহলে এটা দ্বারা কোনো ত্রিভুজ গঠিত হবে না। সো দেখতেছো এখানে 4 এবং 7k, এদের যোগফল হচ্ছে 11k। তাহলে এই তিনটা বলকে কি কখনো ত্রিভুজ দ্বারা প্রকাশ করা সম্ভব হবে? সম্ভব হবে না। আর যেহেতু এদেরকে দ্বারা ত্রিভুজ গঠিত হওয়া সম্ভব না, সো এরা সাম্যাবস্থায় থাকবে না। ঠিক আছে, এটা কোন সূত্র ইউজ করলাম? আমরা প্রথম সূত্রটা ইউজ করলাম, বলের সাম্যাবস্থায় বলের ত্রিভুজ সূত্রটা ইউজ করলাম আর কি। তো এইটা এমসিকিউ আসবে, এই টাইপের ম্যাথ, বা 2 মার্কসের কোয়েশ্চনে আসতে পারে। এটা আরেকটা সহজ ম্যাথ, এটা কি আমি দেখাবো? আচ্ছা, একটু প্রশ্নটা পড়ি, প্রশ্নটা পড়লেই তোমরা বুঝতে পারবে কি চাইছে। কোনো একটা বিন্দুতে ক্রিয়াশীল √3, √2 এবং 1 একক ওজনের তিনটা বল সাম্যাবস্থায় আছে। ওজন মানেই বল। একক ওজনের তিনটা বল সাম্যাবস্থায় আছে, এদের অন্তর্ভুক্ত কোণগুলি নির্ণয় করো। মনে করো এই দেখো,
আমি দিছি এইদিকে √3 কাজ করতেছে, এইদিকে জাস্ট 2 এবং এইদিকে 1 কাজ করতেছে, এবং এদের বলগুলোর মধ্যবর্তী কোণ আমি আমার অরবিটালে বসাইলাম। এটার মধ্যবর্তী কোণ দিলাম গামা, এটা দিলাম বিটা, এটা দিলাম সরি এটা দিলাম আলফা, এটা দিলাম বিটা, এটা দিলাম গামা। তোমার ইচ্ছা মতো দিতে পারো যে কোনো একটা। তো ফার্স্টে আমি 2 এবং 1 একক বলের মধ্যবর্তী কোণটা বের করতে চাই। 2 এবং 1 এর লব্ধিটা কি হবে? 2 এবং 1 বলের লব্ধিটা হবে √3। ঠিক আছে, তো সামান্তরিক সূত্র অনুযায়ী √3 স্কয়ার 2 স্কয়ার 1 স্কয়ার 2 ইনটু 2 ইনটু cos আলফা, 2 ইনটু 2 ইনটু 1 ইনটু cos আলফা। ঠিক আছে, তো সেখান থেকে আমরা আলফা এর ভ্যালু পেয়ে গেলাম 120 ডিগ্রি। ঠিক একইভাবে 1 এবং √3 এর মধ্যবর্তী কোণ হচ্ছে বিটা, এবং 1 এবং √3 এর লব্ধিটা হবে তোমার 2 এর সমান। সো এখান থেকে তুমি বিটা বের করে ফেলতে পারো। দেখো বিটা ইজিক্যাল টু আসবে তোমার 90 ডিগ্রি। আর আবার √3 এবং 2 এর লব্ধিটা হবে 1 এর সমান, এবং এখান থেকে তুমি গামাটা বের করতে পারো। এই প্রথম মেথে যে সূত্রটা ইউজ করছিলাম ওইটা ইউজ করছি। আবার গামা ইজিক্যাল টু আসে তোমার 150 ডিগ্রি। এবং এই একটা জিনিস খেয়াল রাখতে পারবা, তোমার ম্যাথ হয়েছে কিনা তোমরা চেক করতে পারবা, আলফা বিটা এবং গামা এর যোগফল দেখো 360 ডিগ্রি আসে কিনা। এবং এটা তোমরা দেখেই বুঝতে পারতেছো এটা 360 ডিগ্রি হয় স্বাভাবিক। আমরা কারণ জানি একটা ত্রিভুজের কেন্দ্রে সৃষ্ট কোণ হচ্ছে 360 ডিগ্রি। এই যে তিনটা কোণের সমষ্টি 360 ডিগ্রি হলেই বুঝতে পারবা যে তোমার ম্যাথটা ঠিক আছে। 120 প্লাস 90 হচ্ছে তোমার 210 ডিগ্রি, 210 আর 150, 360। ওকে, এখন দেখি আমরা বাকি যে যতগুলা ম্যাথ আছে এগুলা আর বোর্ডে আসে নাই, সো এগুলা বাদ দিলে চলবে। আর কারো যদি ইচ্ছা হয় তোমার নিজেরা ট্রাই করে দেখতে পারো। ঠিক আছে, আ- এখানে অনেক ম্যাথ আমি নিজে থেকেই করে দিছি, যেগুলা মনে হয়েছে যে প্রমাণ মানে আসতে পারে, মানে এক্সাম্পলের সাথে মিল আছে, উদাহরণের সাথে মিল আছে, এই টাইপের কিছু ম্যাথ বোর্ডে না আসলেও আমি করে দিছি। ঠিক আছে, আমি যথেষ্ট পরিমাণ ম্যাথ দিছি এখানে, তোমরা যদি এইগুলা করে তাহলে চলবে। ঠিক আছে, আহ, আর ক্লাস টাইম শেষ হয়ে যাচ্ছে, এই ক্লাস টাইম শেষ হইলে আবার জয়েন করো। বুঝতে কোনো অসুবিধা হইলে প্রশ্ন করো ক্লাসে, তোমরা তো একদম চুপ থাকো, আমি জাস্ট বলেই যাই। আর স্পিড যদি বেশি হয় তাহলেও বইলো। এই ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, এটা পরীক্ষায় আসার মতো, একটু ভালো করে খেয়াল করো। বলতেছে কি, কোন বিন্দুতে ক্রিয়ারত পি কিউ আর বলতেটি ভারসাম্য সৃষ্টি করেছে, দ্যাট মিন্স এরা সাম্যাবস্থায় আছে। পি এবং কিউ এর অন্তর্গত কোণ পি এবং আর এর অন্তর্গত কোণের দ্বিগুণ হলে প্রমাণ করো যে আর স্কয়ার ইজ ইকুয়াল টু কিউ ইনটু কিউ মাইনাস পি। ঠিক আছে, বলতেছে পি এবং আর, আমি ফার্স্টে তিনটা বলকে প্রকাশ করলাম আমার ইচ্ছা মতো, এদিকে পি দিলাম, এদিকে কিউ দিলাম, আর দিলাম। এদের মধ্যবর্তী কোণ এখন আমি জানি না, এই শর্ত থেকেই বের করব। বলতেছে পি এবং কিউ এর অন্তর্গত কোণ পি এবং আর এর অন্তর্গত কোণের দ্বিগুণ। তাহলে আমরা ধরে নেই পি এবং আর এর অন্তর্গত কোণটা হচ্ছে আলফা, তাহলে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত হবে? পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হবে এর দ্বিগুণ, দ্যাট মিন্স 2 আলফা। ঠিক আছে, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ দিলাম 2 আলফা। তাহলে কিউ এবং আর এর অন্তর্গত কোণ কত হবে? এটার বলে দেওয়ার প্রয়োজন নাই, এটার বলে দেওয়ার প্রয়োজন নাই, কারণ কি হচ্ছে এই 2 আলফা এবং 3 আলফা, 2 আলফা এবং আলফার যোগফল কত? 3 আলফা। আর এই কোণটা হবে তোমার 2 পাই মাইনাস 3 আলফা। ঠিক আছে, 360 ডিগ্রি মাইনাস এদের যোগফল, এই কিউ এবং আর এর মধ্যবর্তী কোণটা। ঠিক আছে, এটা কখনো বলে দিবে না, যে কোনো দুইটা বলে দিলে 3 নাম্বারটা আমরা এমনিতেই বের করে ফেলতে পারি। সো যেহেতু বলগুলো সাম্যাবস্থায় আছে, এখানে আমরা লামির উপপাদ্যটা ইউজ করতে পারবো। লামির উপপাদ্য কি বলতেছিল, যে বল মনে করে পি যদি নিয়ে কাজ করো, তাহলে পি এর নিচে থাকবে সাইন অন্য দুইটা বলের মধ্যবর্তী কোণ। অন্য দুইটা বল কি? কিউ এবং আর। কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত? একটু আগে দেখছি, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে 2 পাই মাইনাস 3 আলফা। সো বসাই দাও 2 পাই মাইনাস 3 আলফা। কিউ ডিভাইডেড বাই সাইন কত হবে? কিউ ডিভাইডেড বাই হবে তোমার এদের মানে অন্য দুইটা বল আছে, অন্য দুইটা বলের মধ্যবর্তী কোণ, সেটা হচ্ছে তোমার সাইন আলফা, আলফা জাস্ট এই জন্য সাইন আলফা। আর ডিভাইড বাই সাইন 2 আলফা, কারণ হচ্ছে আর হইলে অন্য দুইটা বল হচ্ছে পি এবং কিউ, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে তোমার 2 আলফা। এখন আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। তার আগে দেখে ফেলি, এখানে সাইন 2 পাই মাইনাস 3 আলফা মানে সাইন 360 ডিগ্রি মাইনাস থিটা। সাইন 360 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে তোমার মাইনাস সাইন থিটা। সো এই জন্য হচ্ছে কি তোমার এখানে মাইনাস সাইন 3 আলফা বসছে। ঠিক আছে, এখন আমরা সাইন 3 আলফার একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি তোমার 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউ আলফা। ঠিক আছে, এটা বেশ খুব বেশি ইউজ হয় না সূত্রটা, সাইন 3 আলফার সূত্র বা টেন 3 আলফা, কস 3 আলফা, এই সূত্রগুলো খুব বেশি ইউজ হয় না, কিন্তু এখানে ইউজ হয়েছে, সো এটা মুখস্থ রাখতে হবে। সাইন 3 আলফার সূত্রটা হচ্ছে 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউ আলফা।
সো মাইনাস সাইন 3 আলফা হবে তোমার মাইনাস 3 সাইন আলফা মাইনাস মাইনাসে প্লাস 4 সাইন কিউ আলফা। কিউ সাইন আলফা যেরকম আছে সেরকম। আর আর সাইন 2 আলফা, সাইন 2 আলফার সূত্রটা কি? সাইন 2 আলফার সূত্র হচ্ছে তোমার 2 সাইন আলফা কজ আলফা। ঠিক আছে, এখন কি করব, সব পক্ষে তো সাইন আছে, দেখো সবগুলার হরেই সাইন আছে, আমি এখান থেকে সবগুলা থেকে একটা করে সাইন বাদ দিয়ে দিব, অথবা বলতে পারো যে সব পক্ষকে আমি সাইন দ্বারা গুণ দিছি। সাইন দ্বারা গুণ দিলে কি হবে, এখান থেকে সাইন কাটা গিয়ে থাকবে জাস্ট -3, আর এখানে যেহেতু কিউব ছিল স্কোয়ার হয়ে যাবে। এখানে একটাই সাইন ছিল, ওইটা সাইন আলফা ছিল, ওইটা সাইন আলফা চলে যাবে। এখানের একটা সাইন আলফা ছিল, ওইটা চলে যাবে, জাস্ট থাকবে r/2 cos আলফা। সো আমি এখন ফার্স্টে দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত থেকে পাই q/1 r/2 cos আলফা। দ্যাট মিন্স cos আলফা r/2q, এটা যেভাবে আছে রেখে দেই। এখন প্রথম এবং দ্বিতীয় অনুপাত থেকে পাই আবার আর p/-3 + 4, এখানে sin স্কয়ার আলফা আছে, আমরা জানি sin স্কয়ার আলফা 1 - cos স্কয়ার আলফা, 1 - cos স্কয়ার আলফা কিউব। দ্যাট মিন্স p/-3 + 4 - 4 cos স্কয়ার আলফা কিউব। দ্যাট মিন্স p/q দাঁড়াবে এই যে 4 - 3 1, 1 - 4 cos স্কয়ার আলফা। আর একটু আগেই দেখছি cos আলফা r/2q, সো r cos স্কয়ার আলফা হবে তোমার r²/4q²। এই 4 4 কাটা যাবে, 4 4 কাটা গেলে এখানে থাকবে 1 - r²/q²। এই r²/q²টাকে বাম পাশে নিয়ে আসছি প্লাস করে, আর এই p - q টাকে মাইনাস করে এই পাশে নিলে আসে q - p/q। ঠিক আছে, এখানে একটা লাইন স্কিপ করা আছে, ক্যালকুলেশনটা করলেই তোমরা বুঝতে পারবা। তো আমার প্রমাণের কাছাকাছি চলে আসছি। এখন জাস্ট কি করব, এই q থেকে একটা q² যেহেতু আছে, এখানে একটা q q কাটা যাবে। দ্যাট মিন্স r² দাঁড়াবে q * q - p। এটাই আমার প্রমাণ করতে বলছে। সহজ না প্রমাণটা? দেখো লামির উপপাদ্য অ্যাপ্লাই করে জাস্ট তোমাকে এখানে সূত্রটা জানতে হবে, sin 3 আলফার সূত্র জানতে হবে। আর একটু মনে রাখতে হবে যে এখানে দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত থেকে cos আলফাটা বের করে রাখতে হয়। তারপর আবার প্রথম এবং দ্বিতীয় অনুপাতে sin স্কয়ার আলফা থেকে cos স্কয়ার আলফাতে গিয়ে এই cos আলফার ভ্যালুটা রিপ্লেস করে আমি আমার প্রমাণটাতে চলে আসতে পারবো। ঠিক আছে, সো এগুলো হচ্ছে প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস করতে করতে এগুলো তোমাদের হাতে চলে আসবে। ঠিক আছে, এগুলা কিন্তু আসলে যদি তুমি মনে করো তুমি সব সূত্র জানো, রুলস জানো, অনেকে আছে, অনেক চ্যাপ্টারের ম্যাথ কিন্তু করা যায় যে তোমার সূত্র এবং রুলস জানা থাকলে যদি তুমি কোনো ম্যাথ প্র্যাকটিসও না করা থাকে তাহলে তুমি ম্যাথগুলো করতে পারো। কিন্তু এই টাইপের ম্যাথগুলো হচ্ছে কি ফার্স্ট চান্সে করা খুব টাফ, মানে একদম ইম্পসিবল না, টাফ আর কি। একটু দেখতে হয় প্রসেসগুলা। সো একটা প্রসেস যদি তুমি বুঝতে পারো তাহলে বাকি ম্যাথগুলো বুঝতে পারবা। ঠিক আছে, যদি তোমাকে একদম ফার্স্ট টাইম বলতাম কোনো কিছু না দেখে যে সূত্র বলে বলতাম এই ম্যাথগুলো করো, তাহলে তোমার সমস্যা হইতো। কিন্তু যেহেতু তুমি একটা একটা টাইপের ম্যাথ দেখছো, বাকি ম্যাথগুলো তুমি বুঝতে সুবিধা হবে, মানে বুঝতে পারবা যে কিভাবে কি প্রসেসে আগাইতে হবে। সো ক্লাস টাইম আর লেস দেন 1 মিনিট আছে, তোমরা আবার জয়েন করো। করছি তাহলে আবার। এখন আমরা এই 11, এটাও একটা ইম্পর্টেন্ট ম্যাথ। বলছিলাম না যে জ্যামিতির কাজ আছে, এই যে জ্যামিতির কাজ শুরু হয়ে গেছে। এবিসি ত্রিভুজের অন্তকেন্দ্র আই বিন্দুতে, অন্তকেন্দ্র মানে বুঝো তো, অন্তকেন্দ্রটা বলে ফেলি একটা, মানে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের ভিতর যদি একটা বৃত্ত আঁকি, এটাকে কি বলা হয়, অন্তবৃত্ত বলা হয় না? এই অন্তবৃত্তের কেন্দ্র যেটা, এটাকে বলা হয় অন্তকেন্দ্র। এবং অন্তকেন্দ্রটা কিভাবে বের করি, এই যে এই যে কোণটা আছে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করে, আবার এই কোণটা আছে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করলে এরা পরস্পর যে বিন্দুতে ছেদ করে, এই বিন্দুটাকে বলা হয় তোমার অন্তকেন্দ্র। মনে আছে আশা করি। ঠিক আছে, সো এই অন্তকেন্দ্র আই বিন্দুতে আই এ, আই বি এবং আই সি বরাবর, আই এ বরাবর পি বল, আই বি বরাবর কিউ বল এবং আই সি বরাবর আর বল, এই তিনটে বল ক্রিয়ারত আছে এবং তারা ভারসাম্য সৃষ্টি করেছে। তারা ভারসাম্য সৃষ্টি করলে প্রমাণ করতে হবে আমাকে পি স্কোয়ার ইস টু কিউ স্কোয়ার ইস টু আর স্কোয়ার ইজ ইকাল টু এ ইন্টু বি প্লাস সি। আচ্ছা এক সেকেন্ড, আচ্ছা তোমরা কি এখনো জয়েন করো নাই সবাই? করছো তো দেখতেছি। ওকে, হ্যাঁ, যেটা প্রমাণ করতে বলছে পি স্কোয়ার ইস টু কিউ স্কোয়ার ইস টু আর স্কোয়ার ইজ ইকাল টু এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইস টু বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি ইস টু সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। সো
এই ম্যাথটা কিন্তু বোর্ডে আসে নাই, কিন্তু এই টাইপের একটা ম্যাথ এক্সাম্পলে আছে, মানে এই অন্তকেন্দ্র ইউজ করে একটা ম্যাথ এক্সাম্পল আছে, এই জন্য আমি এটা তোমাদেরকে দিছি, আসতে পারে এক্সামে। সো অন্তকেন্দ্র আই বিন্দুতে আই এ, আই বি এবং আই সি বরাবর পি কিউ আর বল তিনটা ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করছে। তো লামির উপপাদ্য অনুসারে দেখো এই তিনটা বল যেহেতু পি কিউ আর, পি কিউ আর এবং এদের মধ্যবর্তী কোণগুলো দেখতে পারতেছো, যেহেতু এটা আই বিন্দুতে আছে। সো আচ্ছা, তোমাদের ক্লাসে আমি তো শেয়ার করছি এটা, বাকি সবাই দেখতে পারতেছো? গ্রুপে মেসেজ দিচ্ছে কে? সাদিয়া। সাদিয়া, তাহলে তোমার নেটের সমস্যা মেবি। ও কি জয়েনই করতে পারে নাই? আচ্ছা, আমি ওরে বল। ওকে, হ্যাঁ, যেটাতে ছিলাম, এই এই যে পি কিউ আর এদের মধ্যবর্তী কোণগুলো বের করতে পারবা না? এই যে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হবে তোমার এ আই বি, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আমি দেখাই দেই। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হবে এ আই বি, পি এবং আর এর মধ্যবর্তী কোণ হবে এ আই সি, এবং পি এবং কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হবে বি আই সি। ঠিক আছে, বি আই সি। ঠিক আছে, ওকে। কি করব, তাহলে মেবি ওর নেটওয়ার্ক সমস্যা করতেছে, তাহলে ক্লাস রেকর্ড দেখবে। আচ্ছা, যাই হোক। সো আমরা লামির উপপাদ্য অনুসারে জানি সাইন পি বাই সাইন অপর দুইটা বলের অন্তর্বর্তী কোণ। ঠিক আছে, পি এর নিচে থাকবে অপর দুইটা বল কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ, যেটা হচ্ছে তোমার বিআইসি, সাইন কোণ বিআইসি। একইভাবে কিউ বাই সাইন এআইসি, আর বাই সাইন এআইবি। ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে মেন কাজটা, যে এই বিআইসি, বিআইসি কোণটাকে কি লেখা যায়? বিআইসি কোণটা হচ্ছে একটা উপপাদ্য পড়ছো তোমরা ক্লাস 10 এর চ্যাপ্টার 6 এ দেখবা, যে এরকম অন্তকেন্দ্র বলে নাই, বলছিল এরকম যদি তোমার কোন একটা ত্রিভুজের এই দুই বাহুর দুই কোণের সমদ্বিখণ্ডক দ্বয় যে বিন্দুতে ছেদ করে, মনে করো এই বিন্দুতে ছেদ করছে, এই বিন্দু থেকে, মানে এই বিন্দুতে যে কোণটা উৎপন্ন করে, এই যে কোণটা উৎপন্ন করে সেই কোণটা হচ্ছে তোমার 90 ডিগ্রি প্লাস, মানে কি বলা যায়, এটাকে কি বলা হয়, মানে এর বিপরীত বাহুটা, মানে এই বাহুটার অন্য যে কোণটা, অন্য কোণের অর্ধেকের সমান। ঠিক আছে, উপাদ্যটা আমি এক্স্যাক্টলি মুখে মানে ল্যাঙ্গুয়েজটা ঠিক হয় নাই হয়তো, বাট মেইন বিষয়টা ছিল এরকম। যদি তোমার দুইটা কোণ থাকে, মনে করো বিসি কোণ, এদের সমদ্বিখণ্ডক দ্বয় যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়, সেই কোণ, যে কোণটা উৎপন্ন হয় সেই কোণটা হচ্ছে কি তোমার 90 ডিগ্রি প্লাস অপর, অপর যে কোণটা থাকে, অপর কোণটা কোনটা, অপর কোণটা হচ্ছে এ, এই কোণের অর্ধেকের সমান। ঠিক আছে, তোমরা চ্যাপ্টার 6 এ 19 এর বই থাকলে খুঁজে দেখতে পারো উপপাদ্যটা। ঠিক আছে, সেখান থেকে আমরা ইউজ করছি sin 90 ডিগ্রি প্লাস a বাই 2। ঠিক কিভাবে এটাকে লেখা যায়, এটা দেখো এ আই সি, যেটা এ আই সি, এটা এই দিকে থাকে না, এটা এই দিকে যদি থাকে তাহলে এটা এটা কোন কোণের অর্ধেক হবে? 90 ডিগ্রি প্লাস বি বাই 2 এর অর্ধেক হবে, বি এর অর্ধেক হবে। ঠিক আছে, আবার যদি তুমি দেখো সাইন কোণ এ আই বি, এ আই বি এটা হচ্ছে এইদিকে, তাহলে এ বাইটা হবে তোমার 90 ডিগ্রি প্লাস কোনটার অর্ধেক? এটা হবে তোমার সি এর অর্ধেক। ঠিক আছে, এটা দেখো, এখান থেকে বুঝতে সুবিধা হয়, বুঝেই যায় সহজেই যে কোনটা কিরকম হবে। আর sin 90 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকুয়াল হচ্ছে তোমার cos থিটা, সেখান থেকে আমরা লিখতে পারছি এখানে b বাই cos a বাই 2, q বাই cos b বাই 2, r বাই cos c বাই 2। এখন আমরা কি করছি, তিনটা পাশকেই, তিনটা পক্ষকেই ইয়ে করতেছি, মানে তিনটা তিন পক্ষকেই আমরা স্কোয়ার করতেছি এবং সাথে একটা করে 2 গুণ দিচ্ছি, এতে কোনো সমস্যা হবে না। মানে সব এটা করা যায়, অনুপাতের ক্ষেত্রে এই ধরনের করা যায়, উভয় পক্ষকে স্কোয়ার করা যায়, উভয় পক্ষে তোমার আর ইয়ে নাম্বার আনা যায়, এটা সমস্যা হয় না। সো আমরা সবগুলাকে 2 দ্বারা ভাগ করছি এবং
সবগুলোকে স্কোয়ারও করছি, ঠিক আছে। স্কোয়ার করার ফলে কি হয়েছে দেখো, স্কোয়ার ফলে 2 cos স্কোয়ার থিটা একটা সূত্র আছে, সেটা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, ঠিক আছে। বা cos 2 থিটার সূত্রটা হচ্ছে 1 প্লাস 2 cos স্কয়ার থিটা, এরকম একটা সূত্র আছে, রাইট। সো 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা। তো 1 প্লাস cos 2 ইনটু a বাই 2, cos 2 ইনটু a বাই 2 এর ভ্যালু কত হবে, cos a দিতে হবে, এইজন্য জাস্ট 1 প্লাস cos a। ঠিক একইভাবে 2 cos স্কয়ার b বাই 2 ইজ ইকুয়াল টু 1 প্লাস cos b, 2 cos স্কয়ার c বাই 2 ইজ ইকুয়াল টু 1 প্লাস cos c। কোন সূত্র ইউজ হয়েছে এটা তো তোমরা বুঝতেছো, এটা পরিচিত সূত্র, এইজন্য আমি আর পাশে লিখে দিই নাই। এরপরে যে সূত্রটা ইউজ হয়েছে এইটা পাশে লিখে দিছি। cos a, cos a এর সূত্রগুলো হচ্ছে কি তোমার, এক সেকেন্ড, হ্যাঁ, cos a এর সূত্রটা হচ্ছে কি তোমাদের ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7 যেটা ত্রিকোণমিতি, ওইটার লাস্ট পোরশন যেটা মানে কি বলা হয় 7f না 7g, যাই হোক ওইটাতে আছে এটা। cos এর সূত্রটা হচ্ছে কি তোমার cos সূত্রটা হচ্ছে তোমার যদি এরকম একটা ত্রিভুজ হয়, ABC একটা ত্রিভুজ হয়, এই বাহুগুলো যদি হয় a স্মল a, মানে কোন a এর বিপরীত বাহুটা হবে তোমার স্মল a, কোন b এর বিপরীত বাহুটা হবে স্মল b, এবং কোন c এর বিপরীত বাহুটা হবে স্মল c। এইরকম যদি হয় তাহলে cos a ইজ ইকুয়াল টু হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। মানে এখান থেকে বুঝবো cos a দ্যাট মিন্স মাইনাস এ স্কোয়ার হবে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই 2bc, মানে যেগুলোর উপর স্কোয়ার আছে প্লাস আছে এদের গুণফলটা, ঠিক আছে। এইভাবে মনে রাখতে পারো সূত্রটা আর কি। cos এর সূত্রটা অ্যাপ্লাই করছি এখানে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই 2bc। আর ঠিক একইভাবে cos b এর সূত্রটা হচ্ছে তোমার c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই 2ca। একইভাবে cos c এর সূত্রটা হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইড বাই 2ab। সূত্রটা মনে রাখতে পারবে না তোমরা? অবশ্যই মনে রাখতে হবে, কারণ ফার্স্ট পেপারে যেহেতু এগুলো ম্যাথ করে আসছো। সো এখন কি করছি দেখো, এখানে এখানে আবার আমি ইয়ে করলাম, সবগুলাকে যোগ করছি, কমন নিয়ে যোগ করছি। 2bc কমন নিলে এখানে আসবে 2bc প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। তো b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2bc, এটাকে লেখা যায় না b প্লাস c হোল স্কয়ার। ঠিক একইভাবে এখানে c স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2ca, এটাকে লেখা যায় c প্লাস a স্কয়ার। ঠিক একইভাবে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab কে লেখা যায় a প্লাস b স্কয়ার। সো এখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটার মতো চলে আসছে। সো যে সেইজন্য এখানে লেখা যায়, এখানে দুইটা লাইন একসাথে করা হয়েছে একসাথে। এখানে বি, এই যে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র যেটা হচ্ছে বি প্লাস সি প্লাস এ ইনটু বি প্লাস সি মাইনাস এ। আবার একই সাথে আমি এখানে এ দিয়ে গুণ দিছি, উপরেও এ দিয়ে গুণ দিছি, নিচেও এ দিয়ে গুণ দিছি। কেন এ দিয়ে গুণ দিছি বলতো, এখানে যেহেতু বিসি আছে আমি সবগুলা নিচে 2abc করতে চাচ্ছি, সবগুলো 2abc। যদি এটাকে এবিসি করতে চাই তাহলে উপরে কি দিতে হবে, এ গুণ দিতে হবে, এবং নিচেও এ গুণ দিতে হবে, ঠিক আছে। ঠিক একইভাবে এখানেও দেখো, উপরে তো সি প্লাস এ প্লাস বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি করছি, পাশে 2ca আছে, আমার 2abc করতে হলে এখানে বি লাগবে, একটা বি নিচে দিছি, একটা বি উপরে দিছি, বি একটা উপরে একটা নিচে, 2abc হয়ে গেছে। ঠিক একইভাবে এখানে 2ab আছে, একটা সি উপরে একটা সি নিচে, আর এখানে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস সি স্কয়ার, যেটা এটাকে লেখা যায় a প্লাস বি প্লাস সি ইন্টু a প্লাস বি মাইনাস সি। ওকে, এখন দেখো অনেক কাজ করা যাবে। এই 2abc নিচে সবগুলা 2abc আছে, এদের সবগুলাকে কমন নিয়ে বাদ দেওয়া যাবে, বাদ। আবার কি করা যায়, এখানে সবগুলার এখানে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি, এইটাকেও বাদ দেওয়া যায়। তো থাকলো কি, থাকলো জাস্ট a ইন্টু বি প্লাস সি মাইনাস এ, আর b ইন্টু সি প্লাস এ মাইনাস বি, আর c ইন্টু a প্লাস বি মাইনাস সি, এটা থাকলো। এবং হ্যাঁ, আমার প্রমাণে এইটাই বলছে দেখো, প্রমাণে আমার দেখো পি স্কয়ার ইজ টু কিউ স্কয়ার, তাহলে আমি এটাকে লিখতে পারি পি স্কয়ার ইজ টু কিউ স্কয়ার ইজ টু আর স্কয়ার, যেগুলো লেখা যায়। দেখো পি স্কয়ার নিচে কোনটা ছিল, a ইনটু বি প্লাস সি মাইনাস এ, a ইনটু বি প্লাস সি মাইনাস এ ইজ টু বি প্লাস বি ইনটু সি প্লাস এ মাইনাস বি ইজ টু সি ইনটু এ প্লাস বি মাইনাস সি, এটা লেখা যায়। এইটাই ছিল আমার প্রমাণ। দেখো কি কি করলাম, বেশ কাজ করা হয়েছে এখানে। ফার্স্টে একটা উপপাদ্য অ্যাপ্লাই করা হয়েছে, উপপাদ্য থেকে তারপর আমার আর এগুলাকে সাইন থেকে কজে নিয়ে আসছি, তারপর স্কোয়ার করছি, স্কোয়ার করে 2 cos স্কয়ার থিটার সূত্র অ্যাপ্লাই করছি, 2 cos স্কয়ার থিটার সূত্র পরে এখানে cos কজের সূত্র যেটা বলা হয় ত্রিভুজের কস সূত্র, ত্রিভুজের কস সূত্র অ্যাপ্লাই করছি। তারপরও এখানে আরো অনেকগুলা কাজ করা হয়েছে, দেখতে পাচ্ছ এই ম্যাথটাতে কতগুলো স্টেপ আছে।
সো সবগুলা স্টেপ একটু মানে প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে, এরকম করে ফেলতে হবে। এই স্টেপটা ইম্পর্টেন্ট বেশি, এখানে যে এ এবং এ দিয়ে গুণ দিতে হবে, এগুলা যদি না দাও তাহলে কিন্তু তোমার ম্যাথ মিলাইতে অসুবিধা হবে, মানে পারবাই না মিলাইতে। আচ্ছা, আজকের ক্লাসের লাস্ট ম্যাথটা হচ্ছে কি এরকম, এ বি এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি এবং এডি বরাবর, এটা হচ্ছে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এবি এবং এডি বরাবর এক্স এবং ওয়াই, এবি বরাবর এক্স বল এবং এডি বরাবর ওয়াই, তোমার ওয়াই বল তো ক্রিয়ারত, এই দুটো বল ক্রিয়ারত। এ এর দিকে, মানে এ এর দিকে সি এ বরাবর, এ এর দিকে সি এ বরাবর জেড বলটি দ্বারা তাদের সমতা রক্ষা করা হয়েছে। দ্যাট মিনস এক্স যদি এইদিকে হয়, ওয়াই যদি এইদিকে হয়, তাহলে জেডটা হচ্ছে কি তোমার আর এই বরাবর, ঠিক আছে, সি এ বরাবর। তার মানে এক্স এবং ওয়াই জেড দিয়ে এদের জেড দ্বারা এক্স এবং ওয়াই এর সমতা রক্ষা করা হয়েছে। দ্যাট মিনস কি এক্স ওয়াই জেড তিনটাই সাম্যাবস্থায় আছে, ঠিক আছে। আমাকে দেখাইতে হবে এক্স বাই সিডি ইকুয়ালস টু এক্স বাই সি ডি ইকুয়ালস টু দেখাইতে হবে ওয়াই বাই সি বি ইকুয়ালস টু দেখাইতে হবে জেড বাই বিডি, এটা আমাকে দেখাইতে হবে। তো যেহেতু এরা সাম্যাবস্থায় আছে, সো লামির উপপাদ্য অনুযায়ী, লামির উপপাদ্য যে আমরা লিখতে পারি এক্স ডিভাইডেড বাই সাইন হবে ওয়াই এবং জেড এর মধ্যবর্তী কোণ। ওয়াই এবং জেড এর মধ্যবর্তী কোণটা কত দেখো তো, ওয়াই এবং জেড এর মধ্যবর্তী কোণটা হচ্ছে তোমার এই কোণটা, ঠিক আছে। এখন এই কোণটা তো আমি ডিরেক্ট পাচ্ছি না, এই কোণটা হচ্ছে কি তোমার বলা যায়, এখানে যদি আমি অন্য একটা নাম্বার দিই, এই কোণটাকে সহজে লেখা যায় এইভাবে, যেহেতু এই সম্পূর্ণ কোণটা হচ্ছে পাই, এই সম্পূর্ণ কোণটা হচ্ছে পাই, আর এই যে এখানে কোণটা হচ্ছে তোমার সিএডি বা ডিএসি, এই যে এই যে অংশটুকু হচ্ছে ডিএসি বা সিএডি, তো আমি পাই মাইনাস ডিএসি লিখতে পারি, ঠিক আছে। যেহেতু এই কোণটাকে আমি মানে অন্যভাবে দিলে আমার সুবিধা হবে না, আমার যেভাবে দিলে সুবিধা হবে আমি সেটাই ইউজ করব। দেখো, এই যে এই কোণটা, আমার এই কোণটা লাগবে, কিন্তু এই কোণটার তো আমি কোনো মানে আমার যে ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশন দিয়ে এই কোণটাকে প্রকাশ করতে পারতেছি না। আমার যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশন দ্বারা প্রকাশ করতে হলে আমাকে এইভাবে ধরে নিতে হবে। কোণটাকে লেখা যায়, এই সম্পূর্ণ কোণটা হচ্ছে তোমার পাই, এই সম্পূর্ণ কোণটা হচ্ছে পাই, এবং পাই থেকে যদি আমি এই অংশটুকু বাদ দিয়ে দেই, মানে ডিএসি অংশটুকু বাদ দিয়ে দেই, তাহলে এটা হয়ে যায় তোমার পাই মাইনাস কোণ ডিএসি, ঠিক আছে। এই জন্য আমি এখানে সাইন পাই মাইনাস ডিএসি লিখলাম। একইভাবে ওয়াই এর জন্য অপর দুইটা কোণ বল হচ্ছে তোমার এক্স ও জেড, মানে এক্স এবং জেড এর মধ্যবর্তী কোণ, এক্স এবং জেড এর মধ্যবর্তী কোণ হবে সাইন পাই মাইনাস কোণ বিএসি, পাই মাইনাস কোণ এই যে এটা বিএসি, ঠিক আছে। এই সম্পূর্ণটা যেহেতু পাই, আমাকে এখান থেকে পাই মাইনাস বিএসি বাদ দিলেই আমার এই কোণটা পেয়ে যাব। আর জেড এর জন্য আর আমাকে বাদ দিতে হবে না কিচ্ছু, জেড এর জন্য ডিরেক্ট লেখা যায় জেড ইজ ইকুয়াল টু সাইন, এই যে এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী কোণ কত, বিএডি না, এই বিএডি তো আমার দেয়াই আছে, সো বিএডি জেড বাই সাইন বিএডি। সো সাইন পাই মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, সো এখান থেকে লেখা যায় সাইন ডিএসি এক্স বাই সাইন ডিএসি ওয়াই বাই সাইন বিএসি জেড বাই সাইন বিএডি, এতটুকু গেল। এখন আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব, আমরা এখন সূত্র অ্যাপ্লাই করব সাইন সূত্র। সাইন সূত্রটা মনে আছে নিশ্চয়ই, সাইন সূত্রটা ছিল এ বাই সাইনে কখন ইউজ করব, এবং ত্রিভুজটা ইম্পর্টেন্ট ছিল এখানে। যেমন এখানে যদি এটা যদি এ কোণ হয়, এই বাহুটা হইতে হবে স্মল এ, এটা যদি বি কোণ হয় তাহলে এই বাহুটা হইতে হবে স্মল বি, এটা যদি সি কোণ হয় তাহলে এই বাহুটা হইতে হবে স্মল সি। তাহলেই আমরা সূত্রটা এরকম ছিল, এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি ইজ ইকুয়াল টু 2r। মনে আছে সব? এইটা কিন্তু ছিল পরিকেন্দ্র, বৃত্তের পরিকেন্দ্র এরকম ছিল, পরিকেন্দ্রের ব্যাসার্ধ, এই যে আরটা ছিল পরিকেন্দ্রের ব্যাসার্ধ। তোমরা একটু ভুলে যেতে পারো, যেহেতু ফার্স্ট পেপার অনেক আগে পড়ছো, একটু দেখে নিবা যে সাইন সূত্রটা কিরকম ছিল। সাইন সূত্রটা দেখবা, এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি ইজ ইকুয়াল টু 2r ছিল। সো এখানে আমরা লিখতে পারি এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু 2r, সাইন সূত্র থেকে এ বাই সাইন ইজ ইকুয়াল টু 2r, দ্যাট মিন্স সাইন এ ইজ ইকুয়াল টু লেখা যায় এ বাই 2r, ঠিক আছে। সাইন এ ইজ ইকুয়াল টু এ বাই 2r লেখা যায়। তাহলে এখানে দেখো সাইন ডিএসি, এটা যদি তোমার, এটা কিন্তু কোনো সমকোণী ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজ যদি হইতো, এই ডিএসি যদি সমকোণী ত্রিভুজ হইতো, তাহলে আমি এইটা কোণ যদি 90 ডিগ্রি হইতো, তাহলে তো আমি অবশ্যই লিখতে পারতাম সাইন ডিএসি, মানে ডিএসি কোণটা ছিল ডিএসি যেগুলো আমরা লিখে ফেলতাম ভূমি বাই অতিভুজ, ডিসি বাই এসি এরকম লিখে ফেলতাম, কিন্তু এটা কিন্তু সমকোণী ত্রিভুজ না, এখানে ঝামেলাটা লাগছে।
অনেকে সমকোণী ত্রিভুজ ধরে সাইনের সাইন থিটা ইজিক্যাল টু লম্ব বাই অতিভুজ এটা মেরে দিতে পারো, কিন্তু হবে না। ঠিক আছে, আমাকে এখানে সাইনের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এটা যে 90 ডিগ্রি, চিত্র দেখে মনে হচ্ছে এটা 90 ডিগ্রি, কিন্তু এটা আসলে 90 ডিগ্রি না, বা এটার যে 90 ডিগ্রি এটা কোনো প্রমাণ নাই। ঠিক আছে, তুমি বলতে পারো না 90 ডিগ্রি এটা। তো এটা একটু খেয়াল রাখবা। সো সাইন ডিএসি, এখানে ত্রিভুজ কোনটা দেখো তো, এটা এই সূত্রটা পড়ে না, সাইন ডিএসি। ডিএসি এর বিপরীত বাহু কোনটা বলো তো? বিপরীত বাহু হচ্ছে ডিসি। যেহেতু এ এর ক্ষেত্রে বিপরীত বাহু স্মল এ, তাহলে ডিএসি এর বিপরীত বাহু হচ্ছে তোমার ডিসি। সো আমরা সাইন এ ইজ ইকুয়াল লিখতে পারি এ বাই 2r, দ্যাট মিন্স সাইন ডিএসি ইজ ইকুয়াল লিখতে পারি ডিসি বাই 2r। ঠিক একইভাবে সাইন বিএসি এই ত্রিভুজের ক্ষেত্রে বিএসি সমান লিখতে পারি বিসি বাই 2r। সাইন বিএডি বিএডি ইজ ইকুয়াল লিখতে পারি সাইন বিডি বাই 2r। এই দেখো বিডিটা হচ্ছে কি তোমার এই বিএডি এর বিপরীত বাহু। সো বিডি বাই 2r, সবগুলা থেকে 2r বাদ দিয়ে দাও। 2r বাদ দিয়ে দিলে থাকবে এক্স বাই ডিসি বা সিডি, যাই লিখো না কেন, এক্স বাই ডিসি, ওয়াই বাই বিসি, জেড বাই বিটি। এটি আমাকে প্রমাণ করতে বলছে। তো দেখো এগুলো সবগুলো দিয়ে সাইন সূত্র, কস সূত্র, উপপাদ্য অনেক কিছু কাজে লাগতেছে। এই জন্যই এটা কিন্তু হাইয়ার চ্যাপ্টার, মানে একটা আমরা এতদিন যা শিখে আসছি 9-10 থেকে শুরু করে ইন্টারের এত চ্যাপ্টার পর্যন্ত যা শিখে আসছি, সবগুলা জিনিসেরই কম বেশি অ্যাপ্লাই আছে এই 8 নাম্বার 9 নাম্বার চ্যাপ্টার গুলাতে। ঠিক আছে, ফিজিক্সের অ্যাপ্লাই আছে, ভেক্টরের অ্যাপ্লাই আছে, কিসের অ্যাপ্লাই নাই দেখো এই চ্যাপ্টার গুলাতে। ঠিক আছে, তোমরা বেশি ম্যাথ রাখি নাই, কম ম্যাথ রাখছি যাতে তোমরা মানে চ্যাপ্টারটা যেহেতু নতুন, সূত্রগুলা দেখবা, সূত্রগুলা দেখে এমসিকিউ এর জন্য যতটুকু মানে আসতে পারে এগুলো একটু দেখবা। আর এক্সাম্পল মানে এই টপিকস এর মধ্যে যতগুলো এক্সাম্পল আছে ওই এক্সাম্পল গুলা দেখবা। ঠিক আছে, আর নেক্সট দিন আমরা সামনের ম্যাথগুলো দেখবো। ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে, সাথে সাথে প্র্যাকটিস করতে পারলে মনে থাকা মানে সহজ হবে। ঠিক আছে, ক্লাস জমায় রাখো না।